বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 24-এর গণ আন্দোলনের পরে প্রথম জাতি স্পষ্টভাবে জানতে পারে যে একটা দেশকে দুর্বল করতে তার সশস্ত্র বাহিনীকে দুর্বল করা কতটা প্রয়োজন, এবং সেটা আমরা দেখেছি 17 বছরে। শুরু করেছিল শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, তারপরে সশস্ত্র বাহিনীতে কন্টিনিউয়াসলি একটা অপারেশনের মাধ্যমে ব্যাপক সংখ্যক অফিসার সদস্যদেরকে চাকরিচ্যুত, বরখাস্ত, তারপরে গুম খুন আমরা যে আলাপ অলরেডি করেছি। এইভাবে কিন্তু আমরা মনে করি জাতির মেরুদণ্ড তাকে দুর্বল করে দেওয়া হয়েছিল সশস্ত্র বাহিনী। যে বিষয়টা সেই সময় আমরা প্রথম চেষ্টা করেছিলাম রাওয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, রাওয়া রিফিউজ করাতে আমরা প্রেস ক্লাবে আসি। তখন আমার বিরুদ্ধে অভিযোগ আসে যে আমি একটা রাষ্ট্রীয় গোপন বিষয়কে জনসমক্ষে নিয়ে আসছি। আমার দাবি ছিল বা আমার প্রশ্ন ছিল যে সশস্ত্র বাহিনীর লালন পালন সব কিছু হয় জনগণের ট্যাক্সের টাকায়, সুতরাং সশস্ত্র বাহিনী কতটা দুর্বল বা শক্তিশালী সেটা জানার অধিকার জনগণের আছে, এবং তার পুরস্কার হিসেবে আমাকে ক্যান্টনমেন্টে পিএনজি করা হয়, এবং যেটাকে আমি পিএনজি 2.0 মানে এই নতুন স্বাধীন বাংলাদেশের পিএনজি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। এখন এই বিষয়টা আমরা দেখলাম 24-এর আন্দোলনের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট বা তারপরে যে নির্বাচিত সরকার আমরা যতটুকু পেয়েছি গত 6 মাসে, আমরা কন্টিনিউয়াসলি খেয়াল করছি আমরা স্বৈরাচারের মাথাটাকে সরাতে পেরেছি, কিন্তু তার শরীরটা রয়ে গেছে, এবং সেটা যেন মাথাটা অন্য কোনো ফর্মে ফেরত আসে সেটার জন্যে কন্টিনিউয়াসলি একটা প্রচেষ্টা চালু আছে। এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখছি যে একটা গণভোটের মতো জনগণের দেয়া রায়কে অস্বীকার করার সাহস একটা নির্বাচিত সরকার করছে, যেখানে বারবার প্রশ্ন আসছে যে এই সরকারের আসলে তারা এই আন্দোলনকে তারা মনে প্রাণে বিশ্বাস করে কিনা, যদিও তারা তাদেরকে নিজেদেরকে আবার মাস্টারমাইন্ড হিসেবেও দাবি করে। এই জিনিসগুলো আমরা এই কনফ্লিক্টগুলোর থেকে আমাদের বেরিয়ে আসা, রাষ্ট্রকে প্রকৃত অর্থে সার্বভৌম মানে যেটাতে আমাদের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতি এবং অর্থনৈতিক শক্তি এই তিনটাই যাতে বজায় থাকে, সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, এবং প্রফেসর দিলওয়ার চৌধুরী উনি নিজেও, আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আজকে জাতীয় প্রতিরক্ষার গুরুত্বটা বা প্রয়োজনীয়তাটা আমরা আমাদের সিভিল কলিগদের কাছ থেকে শুনতেছি। এতদিন ছিল এটা ক্যান্টনমেন্টের ভিতরে শুধু আলাপের একটা বিষয়, যেটা এখন জাতীয় পর্যায়ে আলাপ হচ্ছে। এবং আমার থেকে আমি প্রফেসর দিলওয়ার চৌধুরী বা আমাদের প্রাক্তন প্রেস সচিব উনিও দেখি, এবং আমি চিফ প্রসিকিউটরের মুখেও যখন শুনলাম যে তার প্রতিরক্ষার প্রয়োজনীয়তাটা, তখন আমি মনে করছি যে এখন আমরা প্রকৃত অর্থে আমাদের নিরাপত্তাটাকে বা সার্বভৌমত্বটাকে বা এটার প্রয়োজনীয়তাটাকে জাতীয়করণ করতে পেরেছি। এখন আমি আশাবাদী যে ভবিষ্যতে আমরা এটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং সার্বভৌমত্বটাকে শক্তিশালী করতে পারবো। আমরা গত বছর এবং এই বছরের দুইটা খুব আশ্চর্যজনক বিষয় দেখলাম, যে তথাকথিত আগ্রাসী শক্তি বা ক্ষমতাধর শক্তি তার দুর্বল প্রতিবেশীকে আক্রমণ করছে বা দুর্বল শক্তিকে আক্রমণ করছে অনলি টু প্রুভ যে সেই দুর্বল শক্তিটা কতটা বড় শক্তি। একটা উদাহরণ হচ্ছে ভারত পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানকে শুধু দক্ষিণ এশিয়া না, এখন পুরো এশিয়া এবং পৃথিবীর ইয়েতে একটা শক্তিশালী, শুধু সামরিকভাবে না ডিপ্লোম্যাটিক্যালি একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এবং সেম জিনিসটা আমরা দেখলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে অ্যাটাক করে ইরানকে যে ক্ষমতাটা দিল। বাট এই
পরিস্থিতি দুইটা আমাদেরকে এই দুর্বল বা ছোট রাষ্ট্রগুলোকে সবথেকে যে বড় শিক্ষা দিয়েছে যে শক্তিশালী হলেই যে সবসময় আক্রমণ করে জিতে যাবে সেটা সঠিক না, এবং সেটা তারা নতুন কিছু যুদ্ধের টেকনিক তারা পৃথিবীর সামনে তুলে ধরেছে, অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বলি, এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ারের যে টেকনিকগুলো তারা পৃথিবীর সামনে তুলে ধরেছে। এবং এটার জন্য কিন্তু অনেক অর্থের প্রয়োজন না, অনেক আপনার যে সামরিক ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি সেটাও প্রয়োজন না, বাট আপনার প্রয়োজন হবে প্রকৃত অর্থে একটা পরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থা, এবং সেটার জন্য শুধু সামরিক বাহিনীর একার পক্ষে করা সম্ভব না। আমরা যদি কমিশন ভিত্তিক বা অর্থের ভিত্তিতে সামরিক বাহিনীকে গড়ে তুলতে চাই তাহলে বড় বড় ট্যাঙ্ক কিনবো, প্লেন কিনবো, যেটা আমরা যুদ্ধের এটা এয়ারফ্রেম হিসেবে বা একটা মেটাল পিস হিসেবে যুদ্ধের সময় আমাদের জন্য লায়াবিলিটি হবে। কিন্তু ইরান আমাদেরকে শিখিয়েছে যে ড্রোন দিয়ে বা রোবোটিক ওয়ার দিয়ে তারা কিভাবে একটা বিশ্বশক্তিকে কোন পর্যায়ে নামায় নিয়ে আসতে পারছে। পাকিস্তান দেখিয়েছে অল্প কিছু তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেটার জন্য খুব একটা অর্থের প্রয়োজন ছিল না, অর্থনৈতিকভাবে তারা অনেক দুর্বল হওয়া সত্ত্বেও তারা তার ভারতকে একটা পর্যায়ে নিয়ে তারা বিশ্বের সাথে একটা পরাজিত শক্তি এবং রিজিওনালি এবং ইন্টারন্যাশনালি আনইম্পর্টেন্ট, যেটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই ইন্দো প্যাসিফিক যে ইয়েটা ছিল, কমান্ডটা ছিল, এটাকে আবার আমেরিকা তার প্যাসিফিক কমান্ডে রিনেম করেছে বা পুরনো নামে ফেরত গিয়েছে। আমরা এখন যেটা দেখছি যে আমাদের এখন কি করণীয়, আমাদের যেটা করণীয় হচ্ছে আমাদের যেটা ডক্টর ইউনুস একবার বলেছিলেন যে বাংলাদেশকে হাব হইতে হবে ইরান, নেপাল, নর্থ ইস্ট ইন্ডিয়ার ট্রেড হাব হিসেবে, এবং এটার জন্য আমরা সব দিক থেকে মাতারবাড়ি বা অন্যান্য চিটাগং পোর্ট যেগুলো আছে এগুলোকে আমাদের ডেভেলপ করে এই নেটওয়ার্কটাকে, এবং যেটা ইরানের চীনের সাথে যেটা হচ্ছে চীন মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর যেটা হচ্ছে এটাকে কার্যকর করতে হবে। কিন্তু আবার খেয়াল রাখতে হবে চীন যেন তাদের এই ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের এই ক্রেডিট ফেসিলিটিটাকে জিম্মি না করে। আবার বৃহৎ শক্তি আমেরিকাকেও দেখতে হবে তাদের বাণিজ্য শক্তি বা আমরা যে তার উপরে এক্সপোর্ট করে নির্ভরশীল সেটাকেও যেন তারা আমাদের দুর্বলতা হিসেবে মনে করে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে যে অতিরিক্ত মূল্যে আমরা জিনিস কিনতেছি এটাকে যেন বাধ্য না করে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের আভ্যন্তরীণ অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তিকে বাড়াইতে চাই, তাহলে সরকার এবং আমলাতন্ত্র এবং জনগণ তাদের একটা সমন্বয় প্রয়োজন হবে, যেটা বাংলাদেশে মিসিং, এবং তার মিসিং যে সেটার প্রমাণ হচ্ছে যে আমরা গণভোটের রায়কে অস্বীকার করছি। তো সুতরাং যে কোনো রকম ভবিষ্যতে আমাদের যদি একটা ওই ডিফেন্স প্ল্যান 2030 কিন্তু শেখ হাসিনার তৈরি, ভারতের অ্যাপ্রুভালে তৈরি, ওটাকে ফেলে দিতে হবে, দিয়ে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নীতিমালা কী হবে এবং নতুন এই ইরান এবং পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে কী হওয়া উচিত সেটাভাবে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। আমরা 200 ড্রোন টার্কি থেকে ইম্পোর্ট করে মনে করছি বিরাট কিছু করে ফেলেছি, কিন্তু আমরা দেখলাম ইরান একটা অ্যাটাকে 6000 ড্রোন পাঠাচ্ছে, তার সাথে মিসাইল অ্যাটাক ফলোড বাই মিসাইল অ্যাটাক। তো সেখানে আমরা 200 বায়রাক্তার নিয়ে মনে করতেছি আমরা ড্রোনের যুগে প্রবেশ করছি। আমাদের এই অবস্থাগুলোকে কম্পেয়ার করে আমাদের অর্থনৈতিক শক্তি এটা বাড়াতে হবে, ইম্পোর্টের থেকে এক্সপোর্ট অ্যাফেয়ার্সে বেশি মনোনিবেশ করতে হবে। আমাদের সামরিক শক্তি ডেভেলপমেন্টের জন্য শুধু সশস্ত্র বাহিনীকে জনবল গড়লে হবে না, আমাদের নিজস্ব সমরাস্ত্র তৈরির ক্যাপাসিটিকে বাড়াইতে হবে। সেটার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, বাট আমি পরিপূর্ণভাবে এটার ব্যাপারে মোটেও আশাবাদী না। এখনও পর্যন্ত সামরিক বাহিনীর যে ব্যাপক রিফর্ম দরকার সে ব্যাপারে পুরোপুরি বলতে হবে যে সামরিক বাহিনী নিজে প্রস্তুত না এবং তারা করতেও রাজি না, যেহেতু হাসিনার পুরো সিস্টেমটা এখনও রয়ে গেছে। তো ওইখানে যখন আমরা দুর্নীতিগ্রস্ত বা অসৎ বা অপরাধের সাথে জড়িতদেরকে আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে বিচার না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে যাদের প্রতি অবিচার করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে আমি অর্থ দিচ্ছি
কার টাকা থেকে? জনগণের ট্যাক্সের টাকা আমি তাদেরকে দিচ্ছি। যাদেরকে বরখাস্ত অবসর দেওয়া হয়েছে তাদেরকে আমি র্যাঙ্ক দিচ্ছি, তাদের অবসরের টাকা দিয়ে দিচ্ছি। এটাকে বন্ধ করে আমি মনে করি অপরাধীদের বিচার করে তাদের সম্পত্তি বা দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থকে প্রয়োগ করে সেটা দিয়ে বরং এটা পরিশোধ করার একটা সিস্টেম চালু করা উচিত, এবং সেটার ব্যাপারে জনগণের দাবিটা আরও জোরদার হওয়া উচিত। এবং জনগণ, সরকার এবং আমলাতন্ত্র যখন এক হয়ে রাষ্ট্রের সাথে কাজ করতে পারবে তখনই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।